স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষ একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর বিজ্ঞান, অধ্যায় 14, দৈনন্দিন জীবনে রসায়নের ব্যবহার। দৈনন্দিন জীবনে রসায়নের ব্যবহার। দৈনন্দিন জীবনে মানে কি, আমরা এই যে প্রতিদিনকার যে জীবনযাপন করি তার মধ্যে রসায়ন বিজ্ঞানের যে ব্যবহারটা হয় সেটা কিভাবে হয়, সেই ব্যবহার নিয়েই এই চ্যাপ্টার আলোচনা। এখানে এই চ্যাপ্টারটা আমরা পড়লে আমরা কি কি জানতে পারবো? গৃহস্থালির রসায়ন। গৃহস্থালী মানে কি, বাসাবাড়ির কাজকর্মের জন্য যে রসায়ন। খাবার লবণ, বেকিং সোডা, ভিনেগার, এগুলো তোমরা সবাই এর নাম শুনেছো। খাবার লবণ প্রতিদিন খাবার খেতে বা মারা রান্না করার সময় এই খাবার লবণটা ব্যবহার করে। এই খাবার লবণটাকে মূলত সংকেতটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl। বেকিং সোডা, ভিনেগার। বেকিং সোডা দিয়ে কি করে, মারা যখন কোনো পিঠা বানায়, মানে এটা ফুলানোর জন্য ব্যবহার করা হয়। তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন। পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন মানে কি, যে জামা কাপড় যে কাঁচা হয়, ডিটারজেন্ট, এগুলো। তারপর সাবান ও ডিটারজেন্ট পরিষ্কার করার কৌশল। সাবান এবং ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করার কৌশলটা জানবো আজকে। মানে আমরা এটা পড়লে আহ এগুলো জানতে পারবো। পাশাপাশি কৃষি ও শিল্প ক্ষেত্রে রসায়নের ব্যবহারটা জানতে পারবো। কৃষি দ্রব্য ও প্রক্রিয়াকরণের রসায়ন, এটা সম্পর্কে জানতে পারবো। তারপর হচ্ছে কৃষি দ্রব্য ও খাদ্য সংরক্ষণের রসায়ন। তারপর শিল্প বাণিজ্য, শিল্প বর্জ্য ও পরিবেশ দূষণ, এইটা সম্পর্কে আমরা জানতে পারবো। এই সকল আলোচনাগুলোই হলো এখানের এই দৈনন্দিন জীবনে রসায়নের ব্যবহার। মূলত এখানে যে সাবান বা ডিটারজেন্ট কিংবা লবণ এর কথা বলেছে, আমরা পুরানো বইয়ের, তোমাদের এর আগের বছরের যে বইটা আছে, অবশ্যই ওই বইটা বেশি বেশি করে পড়তে হবে, কারণ পরীক্ষার প্রশ্নটা ওখান থেকে হওয়ার সম্ভাবনাটা সবচাইতে বেশি। আর এগুলো তো পড়তেই হবে, কারণ ওখানে অম্ল ক্ষার লবণ নামে একটা চ্যাপ্টার ছিল। অম্ল মানে কি, টকসার যুক্ত। লবণ, এই যে যে লবণটা, এটাও ক্ষারধর্মী আর কি। হ্যাঁ। তারপর সোডা, এই লবণ যেগুলো, এগুলো হচ্ছে ক্ষারধর্মী। তাহলে আমরা মূলত এই যে অ্যাসিড, অ্যাসিড হচ্ছে প্রতিস্থাপনে হাইড্রোজেন পরমাণু থাকে। সংক্ষেপে আমরা যদি তাকাই, যে যেমন ধরো আমি কয়েকটা লিখি: H2SO4, তারপর HCl, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড। এরকম আমি কয়েকটা লিখতেছি। হ্যাঁ, কি কি লিখলাম এখানে দেখো। এখানে লিখেছি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর H2SO4, HCl। এখানে বলো তো, যে এই তিনটা নামের মধ্যে কি কি আছে, এগুলো কি কি, এগুলো কি সবগুলো, মানে কোন ধরনের এটা একটু বলো আমাকে। স্যার, আমি যা লিখছি এগুলোর নাম কি বলতে পারবেন স্যার? জি স্যার। আচ্ছা, বলো, তন্নি বলো তো, তন্নি, এগুলো কি? স্যার এগুলা রাসায়নিক সংকেত। রাসায়নিক সংকেত, ঠিক আছে। প্রথম সংকেতটা কার নাম বহন করে? সালফিউরিক অ্যাসিড। সালফুরিক অ্যাসিড। তারপরেরটা? স্যার তারপর এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরেরটা? স্যার তারপরেরটা, স্যার এটা মেবি সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটা হচ্ছে ক্ষার বা ক্ষারক। ক্ষার বা ক্ষারক। আচ্ছা, তাহলে এখন এই যে তিনটা নাম লিখছি, এর মধ্যে থেকে আমরা দেখো, এখানে আর এখানে এই দুইটা আর এটার মধ্যে একটা পার্থক্য আছে। দেখেই আমরা বুঝতে পারবো যে কোনটা অ্যাসিড, কোনটা ক্ষার বা ক্ষারক। আচ্ছা বলো তো ফুজিয়া, বলো তো, যে কি দেখে বুঝবো এইটা অ্যাসিড, আর কি দেখে বুঝবো এটা ক্ষার বা ক্ষারক? আচ্ছা তন্নি। স্যার, স্যার ও যদি আহ পানিতে H+ আয়ন দেয় তাহলে সেটা হবে অ্যাসিড। আর হাইড্রো OH- আয়ন দিলে ওইটা হবে ক্ষার।
মানে সোজা কথায় আমরা বলবো এখানে একটা হাইড্রোজেন আছে, একটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে। অ্যাসিডের মধ্যে থাকবে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু, আর ক্ষার বা ক্ষারকের মধ্যে থাকবে ওএইচ। এর ওএইচ দেখলেই মনে করবে এটা ক্ষার বা ক্ষারক, মনে থাকবে স্যার। জি স্যার। এইভাবে মানে সহজ ভাবে মনে রাখবা যে এই ফজিয়া, তুমি বলতে পারো না কেন বাবা, তোমার কি মনে নাই? আচ্ছা দেখো, এখানে গৃহস্থালির রসায়নটা কি, মেইন বইটা সামনে রাখো। রসায়ন তোমাদের দৈনন্দিন জীবনে একটি বড় অংশ। এই রসায়নটা তোমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ। যেমন খাবার, তারপর হচ্ছে বাতাস, পানি, জীবন রক্ষাকারী ঔষধ, পরিষ্কার করা রাসায়নিক, এবং যা কিছু আমরা দেখতে মানে দেখতে বা স্পর্শ করতে পারি এমন প্রতিটি বস্তুকে রসায়ন বা রসায়নের ব্যবহার খুঁজে পাওয়া যাবে। প্রত্যেকটার মধ্যেই রসায়নের ব্যবহার খুঁজে পাবো। আমরা যদি খাবারের কথা বলি তাহলে দেখবে, এই যে খাবার খাই, এটা কথা যদি বলি তাহলে দেখবে সেখানেও রসায়নের অনেক বড় ভূমিকা আছে। মা যখন একটা রান্না করবে, রান্না করার পরে সেখানে যদি লবণ না দেয় তাহলে কিন্তু খাবারটা সুস্বাদু হয় না। বুঝতে পারছো? তার মানে কি, লবণ যখনই আসবে তখন আসবে সোডিয়াম ক্লোরাইড। খাবার লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড যদি ব্যবহার না করে তাহলে কি হবে, যে খাবারটা সুস্বাদু হবে না। সেখানেও রসায়নের অনেক বড় ভূমিকা রয়েছে। উদাহরণ হিসেবে এই অধ্যায়ে খাবার লবণ, বেকিং সোডা, ভিনেগার, এই তিনটি মানে খাদ্য সামগ্রী রসায়ন নিয়ে আলোচনা করা হবে। এখানে আলোচনা করবে, কিন্তু যখন নাইনে উঠবা তখন আরো বৃহৎ আলোচনা হবে। খাদ্য সামগ্রীর রসায়ন কি, এর মধ্যে আছে খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড। আমরা জানি যে সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে লবণ অর্থাৎ NaCl, সোডিয়াম ক্লোরাইড থাকে। সঙ্গে খুবই সামান্য পরিমাণে ক্যালসিয়াম ক্লোরাইড, সামান্য পরিমাণে ক্যালসিয়াম ক্লোরাইডও থাকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডও থাকে, সহ অন্য কিছু লবণ থাকে। এখন আমাদের দেশে আমরা সমুদ্রের পানি থেকে খাবার লবণ সংগ্রহ করে থাকি। আমরা আমাদের দেশে সমুদ্রের পানি থেকে খাবার লবণ সংগ্রহ করি। কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় সমুদ্র উপকূলের লবণ চাষীরা বিভিন্ন আকৃতির জমির চারপাশে বাঁধ তৈরি করে এক পাশে খানিকটা খুলে রাখে, এক পাশে খুলে রাখবে আর চারপাশ দিয়ে বাঁধ করা থাকবে। সমুদ্রের জোয়ারের সময় যখন পানি ওই জায়গায় প্রবেশ করে তখন পানি প্রবেশের মুখ বন্ধ করে দেবে। যখন পানি প্রবেশ করবে তখন ওই মুখটা বন্ধ করে দেবে, যাতে করে আর পানি ভিতরে না ঢুকতে পারে বা বাইরে না যেতে পারে। জোয়ারের পানি আটকে রাখা হয়। সূর্যের তাপে ওই জায়গার পানি বাষ্পীভূত হয়ে গেলে লবণ দেখতে পাওয়া যায়। লবণ চাষের মাধ্যমে পাওয়া লবণকে শিল্প কারখানার দেখো পরিশোধিত করে খাবার উপযোগী লবণ পরিণত করা হয়। ওইখানে যে লবণটা হয় ওইটা কিন্তু খাওয়া যাবে না, ওইটা এনে শিল্প কারখানায় নিয়ে এটাকে পরিশোধিত লবণ তৈরি করে যে প্যাকেটজাত করে ওইগুলো আমরা খাবার লবণ হিসেবে ব্যবহার করি। আমাদের শরীরের বিভিন্ন কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিভিন্ন আয়ন, যেমন সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন ইত্যাদি পাওয়া যায়। অনেক সময় মানুষের শরীরে পটাশিয়ামের অভাব দেখা যায়, তখন পটাশিয়াম জাতীয় ওষুধ খাওয়ানো হয়। শরীরে কোনো কারণে সোডিয়াম আয়নের ঘাটতি ঘটলে তখন এই লবণ তার ঘাটতি পূরণে ভূমিকা রাখে। এই যে আমরা যে লবণ খাই এই কারণে সোডিয়ামের মানে পরিমাণটা সবার শরীরে খুব সহজেই হয় না, কারণ লবণ খাওয়ার মাধ্যমে। তাহলে সোডিয়াম ক্লোরাইড, এবার কথা হচ্ছে এই যে লবণ, সোডিয়াম ক্লোরাইড, ফৌজিয়া আগে বলবা না, তন্নি বলবে যে লবণ সোডিয়াম ক্লোরাইড আমরা বিভিন্ন ধরনের লবণ দেখি। যেমন ধরো NaCl, হুম, NaSO4, হ্যাঁ, দেখো। তারপর হচ্ছে আহ দুইটাই দেখো, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর একটা লিখলাম সোডিয়াম সালফেট। এটা দুইটা লবণের নাম লিখছি আমি, তাই না? এই লবণের জি নামকরণটা স্যার। কিভাবে করা হয় তন্নি বলো তো? স্যার, লবণের, হ্যাঁ, প্রতীকের নাম অনুসারে। না, যদি আসে লবণ কত প্রকার? স্যার স্যার বলতে পারবো না। আচ্ছা অ্যাসিড, হুম, আমরা কয় ধরনের অ্যাসিডের কথা আহ, শুনেছি বা পড়েছি? অ্যাসিড হচ্ছে দুই প্রকার, একটা শক্তিশালী অ্যাসিড আর একটা দুর্বল অ্যাসিড। আচ্ছা ফৌজিয়া বলো তো বাবা, অ্যাসিড কত প্রকার?
স্যার বলেন, ফুজিয়ার কি ইয়ে নাই, নেট নাই নাকি, নেটের সমস্যা? স্যার, ফৌজিয়া, এসিড কত প্রকার? স্যার, দেখো, এই অ্যাসিড গুলো, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে সালফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। নাম প্রয়োজনে লিখে রাখতে পারো। স্যার, একটু নামটা লিখে রাখতে পারেন? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। কার্বনিক, HNO3, নাইট্রিক অ্যাসিড, সালফরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্লিয়ার স্যার? জি স্যার। আচ্ছা, এবার দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলাম, আমি শুধু লবণটা লিখবো, NaCl, সোডিয়াম ক্লোরাইড, একটা লবণ তৈরি হয়েছে। আবার NaOH যখন সালফরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, তখন একটা লবণ হবে, সোডিয়াম সালফেট। তারপরে NaOH এটা যখন নাইট্রিক HNO3 এর সাথে যুক্ত করছে, তখন একটা লবণ হবে, সোডিয়াম নাইট্রেট। আবার এটার সাথে যখন যুক্ত হবে কার্বনিক অ্যাসিড, তখন আরেকটা লবণ হবে, সোডিয়াম কার্বনেট। তাহলে এখন দেখো, চারটা লবণ পাইছি, 4 ধরনের, নাকি স্যার? এই লবণটার নাম হচ্ছে ক্লোরাইড লবণ, এটা সালফেট লবণ, এটা নাইট্রেট লবণ, এটা কার্বনেট লবণ। অর্থাৎ যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন হবে, ওই অ্যাসিডের নাম অনুসারে লবণের নাম হবে। দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, লবণ তৈরি হয়েছে সোডিয়াম ক্লোরাইড, তাহলে কি লবণ? ক্লোরাইড লবণ। মনে থাকবে তন্নি? জি স্যার। ফুজিয়া, মনে পড়ছে? কি ব্যাপার, ফুজিয়া কি শুনতে পাচ্ছে না, বুঝতে পারতেছি না তো, ও তো সবসময় কথা বলে। আচ্ছা দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড সালফরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, সোডিয়াম সালফেট কি মূলক? SO4 সালফেট মূলক, অর্থাৎ সালফেট লবণ। ওকে। জি স্যার। সোডিয়াম হাইড্রোক্সাইড নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, NO3 নাইট্রেট, এই নাইট্রেট মূলক, এই জন্য সোডিয়াম নাইট্রেট, লবণের নাম হচ্ছে নাইট্রেট লবণ। সোডিয়াম হাইড্রোক্সাইড কার্বনিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, সোডিয়াম কার্বনেট, কি লবণ? কার্বনেট লবণ। তাহলে আমরা কয় ধরনের লবণ পাইছি? চার 4 ধরনের ধরনের। লবণ পেয়েছি। অর্থাৎ যদি আসে পরীক্ষায় লবণ কত প্রকার, তখন এভাবে লিখবা, লবণের নামকরণ মূলত অ্যাসিড মূলকের সাথে মিলিয়ে করা হয়, তাই আমরা শক্তিশালী অ্যাসিড 4 ধরনের, মানে আমাদের বইয়ে 4 ধরনের শক্তিশালী অ্যাসিড আছে, তাই লবণ 4 প্রকার। আমাদের বইয়ে কথাটা উল্লেখ করতে হবে, কারণ অ্যাসিড তো আরো আছে, আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু হয়, মনে রাখবা কিন্তু। আজকে ফৌজিয়ার নেটের প্রবলেম, বেরিয়ে গেছে ও। আচ্ছা দেখো, তাহলে সোডিয়াম ক্লোরাইডের ব্যবহার, লবণের ব্যবহারটা কোথায় কোথায় হয়? সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ, খাদ্য সংরক্ষণ ব্যবহার ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও নানাবিধ ব্যবহার রয়েছে, নিচে লবণের কিছু ব্যবহার এর কথা বলা হলো। লবণ দীর্ঘদিন ধরে খাবারের স্বাদ
বের করে আনার জন্য ব্যবহার করা হয়। খাবার সংরক্ষণের কাজে লবণ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন নোনা ইলিশ, এই যে ইলিশ মাছের উপর লবণ দিয়ে রেখে দেয়, এটা বলে নোনা ইলিশ। রান্না করার সময় পানির তাপমাত্রা বাড়ানোর জন্য লবণ ব্যবহার করা হয়। ডায়রিয়া হলে মানুষের শরীরে পানি শূন্যতা তৈরি হয়, এই পানি শূন্যতা দূর করার জন্য খাবার স্যালাইন খাওয়ানো হয়। আর খাবার স্যালাইন বানানোর অন্যতম উপাদান হচ্ছে লবণ, সেটা কিন্তু সোডিয়াম ক্লোরাইড। শীত প্রধান দেশে রাস্তায় জমে থাকা বরফ গলিয়ে ফেলার জন্য লবণ ছিটিয়ে দেওয়া হয়। শীত প্রধান দেশে তো বরফ পড়ে, ওইটা গলানোর জন্য লবণ ছিটিয়ে দেয়। ট্যানারি শিল্পে, অর্থাৎ ওই যে চামড়াজাত শিল্প যেটা, ট্যানারি শিল্পে সংগৃহীত চামড়া, পশুর চামড়া প্রাথমিকভাবে রক্ষা করার জন্য লবণ ব্যবহার করা হয়। লবণ, ব্লিচিং, তারপর হচ্ছে মৃৎপাত্র, সাবান এবং ক্লোরিন উৎপাদনেও ব্যবহৃত হয়। রাসায়নিক শিল্পে সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগ প্রস্তুত করার জন্য লবণ ব্যবহার করা হয়। এছাড়া অন্যান্য শিল্পে কারখানায় এর ব্যাপক ব্যবহার রয়েছে। তাহলে এই ব্যবহার খুব ভালো করে মুখস্থ করে রাখবা। বেকিং সোডা, বেকিং সোডার সংকেত অবশ্যই মুখস্থ করা লাগবে। বেকিং সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি এরকম, দেখো, সোডিয়াম বাইকার্বনেট, NaCO3। এই হচ্ছে কার্বনেট মূলক, একটা হাইড্রোজেন আছে আর একটা সোডিয়াম আছে। এভাবেও বলতে পারি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, ওইটা না বলে লিখবো, বলবো কি সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, যা অনেক সময় খাবার সোডা নামে পরিচিত। বেকিং পাউডার বেকিং সোডা থেকে একটু ভিন্ন, কারণ তাতে বেকিং সোডার সঙ্গে অল্প পরিমাণ টাইটারিক অ্যাসিডের পাউডার মেশানো হয়। এই যে টাইটারিক অ্যাসিড, এটা কোথায় পাওয়া যায়? বিভিন্ন ফলমূল, যেমন এখানে ভিনেগার, টক স্বাদ, ভিনেগারের স্বাদটা হচ্ছে টক। তারপর হচ্ছে কমলার রস, এগুলো সবগুলো হচ্ছে টক স্বাদযুক্ত। তাহলে এখন এই অ্যাসিড গুলো আমরা কোথায় পেতে পারি সেটা আমাদের জানা দরকার, হ্যাঁ, বা এদের ইয়েটা কি। তো এগুলো আমাদের পড়ার দরকার হয়। যেমন ধরো এখানে ম্যালিক অ্যাসিডের কথা উল্লেখ করে না, পরে হয়তো করবে। যেমন ফলমূল, আহ আমলকি, কামরাঙ্গা, এগুলো আছে কি তোমার বইয়ের? ওগুলো দেয় নাই। আচ্ছা স্যার, সর্বশেষে একটু মনে রাখেন স্যার কি যেন একটু লেখাই দিবেন। এরপরে আহ বেকিং পাউডার বেকিং সোডা থেকে একটু ভিন্ন, কারণ তাতে বেকিং সোডার সঙ্গে অল্প পরিমাণ টাইটারিক অ্যাসিডের পাউডার মেশানো হয়। বেকিং সোডার ব্যবহার, বেকিং সোডা নানাবিধ ব্যবহার রয়েছে, নিচে কিছু ব্যবহার উল্লেখ করা হলো। সাধারণত কেক এবং বিস্কুট প্রস্তুত করার সময় বেকিং পাউডার ব্যবহার করা হয়। কেক ফুলানোর জন্য, বিস্কুট ফুলানোর জন্য বেকিং পাউডার ব্যবহার করা হয়। বেকিং পাউডারকে যখন পানি এবং ময়দার সাথে মিশানো হয় তখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তখন কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইড বুদবুদ তৈরি হয়, যার ফলে কেকের মিশ্রণটি ফুলে উঠে বা প্রসারিত হয়। বেকিং পাউডারে থাকা বেকিং সোডা, অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট, টাইটারিক অ্যাসিডের টাইটারিক অ্যাসিডের সংকেত কি দেখো, এই যে লেখছে C4H6O6, টাইটারিক অ্যাসিডের সংকেত, সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। বিক্রিয়াটি নিচে দেখানো হলো, এই যে এখানে একটা বিক্রিয়া দেখাইছে। বিক্রিয়াগুলো পারো তো স্যার? বিক্রিয়া তন্নি, স্যার বিক্রিয়াতে একটু ঝামেলা। কিরকম ঝামেলা? আচ্ছা তাহলে ওই আগে যে লেকচার গুলো আমি তোমাকে দেখতে বলছি না, যখন সময় পাবো আমাকে জি স্যার। বলবা, আমি ওগুলো দিব, আগে একবার দেখে ফেলবা, হ্যাঁ। তারপরে আমি একটু এক্সট্রা ক্লাস দিয়ে দিয়ে, রাখতে পারেন। হ্যাঁ, একটু এক্সট্রা ক্লাস দিয়ে তারপরে তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো না, হ্যাঁ। আচ্ছা এখানে দেখো যে সোডিয়াম বাইকার্বনেট কার সাথে বিক্রিয়া করছে স্যার? টাইটারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। টাইটারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি হয়েছে কি স্যার? টাইটারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বাইকার্বনেট টাইটারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হয়েছে। কার্বন ডাই অক্সাইড, পানি, এখানে যে টু, এই টু দিছে কেন স্যার?
এখানে টু দিছে কেন? স্যার সমঝোতা করার জন্য। সমতা করার জন্য। আচ্ছা, তাহলে টু এইচ টু ও, এখানে কতটুকু পরিমাণে পানি আছে? স্যার 2 অনু। 2 অণু, গুড। মানে এখানে যদি কোনো কিছু না থাকতো, দুই যদি না থাকতো, তাহলে কি হইতো? কতটুকু পানি? স্যার 1 অনু। 1 অণু, হ্যাঁ। ওখানে পানির পরিমাণটা বোঝায়, অণুর সংখ্যা আর কি। তারপর বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করা করা হলে কেক ফুলিয়ে তোলার জন্য আলাদাভাবে অ্যাসিড জাতীয় কোনো উপাদান মেশাতে হয়। অর্থাৎ বেকিং সোডা পেটে অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। বেকিং সোডা পেটে যখন অ্যাসিডিটি হয়, আগের দিনে তো আর এরকম ওষুধ মেডিসিন ছিল না। ওই এই সোডা খেয়ে মানুষের যদি পেটে গ্যাস হইতো, তখন এই সোডা খাইতো, খাইলে পরে ওই ব্যথা কমে যেত। এটি অ্যান্টাসিড হিসেবেও কাজ করতে পারে, যা পেট খারাপ বা বদহজমের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এরপর পোকার কামড়ের ব্যথা নিরাময়ে বেকিং সোডা ব্যবহার করা হয়। গৃহস্থালির কাজে পরিষ্কার করার জন্য এবং দুর্গন্ধ দূর করার জন্য বেকিং সোডা ব্যবহার করা হয়। বেকিং সোডা কীটনাশক হিসাবেও কাজ করতে পারে। এটি কানের ড্রপ, এই যে কানে যে ড্রপ দেয়, কানের ড্রপ, তারপর হচ্ছে টুথপেস্ট, তারপর হচ্ছে মাউথ ওয়াশ ও শ্যাম্পুতে ব্যবহৃত হয়। সাবানের ফেনা তৈরি করতে পারে বলে এটি অগ্নি নির্বাপ কি নির্বাপক কাজে ব্যবহৃত হয়। অগ্নি নির্বাপক, সাবানের ফেনা তৈরি করে, এই জন্য আগুন নিভানোর জন্য ব্যবহার করা হয়। ভিনেগার, ভিনেগার হলো এসি দেখো অ্যাসিটিক অ্যাসিড, ভিনেগারের মূল নামটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এর একটি জলীয় দ্রবণ। ভিনেগারে 5 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড থাকে। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভিনেগারে কতটুকু অ্যাসিটিক অ্যাসিড থাকে? 5 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড থাকে। বিভিন্ন ফলের রস থেকে ভিনেগার তৈরি করা হয়, তাই বাজারে নানা ধরনের ভিনেগার পাওয়া যায়। যাবে। খাদ্য সামগ্রী পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা এবং গৃহস্থালী কাজে ভিনেগার ব্যবহার করা হবে। ভিনেগারের ব্যবহার, খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা রয়েছে। আচার আচার যে তৈরি করা হয়, আচার ঠিক রাখতে ভিনেগার ব্যবহার করা হয়। যদি আচার তৈরিতে ভিনেগার ব্যবহার করা হয়, তাহলে তাতে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারবে না। ভিনেগারের অ্যাসিটিক অ্যাসিড যখন আচারে দেওয়া হয়, তখন সেখান থেকে ত্যাগকৃত হাইড্রোজেন ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিতে পারে, ফলে খাবার দীর্ঘদিন ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা পায়। খাবারের স্বাদ এবং ঘ্রাণ বাড়ানোর কাজে ভিনেগারের ব্যবহার করা হয়। আয়না, কাঁচ কিংবা টেবিল পরিষ্কার করতে, রান্নাঘর কিংবা বাথরুম দুর্গন্ধমুক্ত করতে এবং গৃহস্থালির কাপড়, কার্পেট কিংবা সোফায় দাগ দূর করতে ভিনেগার ব্যবহার করা হয়। চুল, ত্বক কিংবা পরিশ্রান্ত পায়ের পাতা সতেজ রাখতে ভিনেগারের দ্রবণ ব্যবহার করা হয়। বাগানের আগাছা দূর করার জন্য ভিনেগার ব্যবহার করা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার রসায়ন, স্যার, এই পরিষ্কার পরিচ্ছন্নতার রসায়ন, এরপর আছে কাপড় কাঁচা সোডা। কাপড় কাঁচা সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট, NaCO2। এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, কি করে কাপড় কাঁচা সোডা হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ সোডা অ্যাশ। পরিষ্কার পরিচ্ছন্নতার রসায়নের এইটুকু কি পড়ানো লাগবে স্যার? রিডিং, আমাদের সুস্থ থাকতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই, এটুকু লাগবে না, কাপড় কাঁচা সোডাটা পড়াই। দেখো, সোডিয়াম কার্বনেট হচ্ছে সোডা অ্যাশ। এই সোডা অ্যাশের একটির অণুর সঙ্গে 10 অণু পানি। তাহলে দেখো, সোডা অ্যাশের একটার সাথে কতটুকু? 10 অণু পানি, অর্থাৎ 10H2O। 10H2O, এতটুকু পানি যুক্ত করতে হবে। তাহলে অর্থাৎ সোডিয়াম কার্বনেট, Na2CO3, CO3 আর 10 অণু পানি, 10 অণু পানি, এইভাবে লিখতে হবে। এটাই হচ্ছে আমার, দেখো, এটা সোডিয়াম কার্বনেট হাইড্রেট, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট করতে হবে আর কি। কাপড় কাঁচা সোডার কাপড় থেকে দুর্গন্ধ দূর করতে, দাগ সরাতে এবং পরিষ্কার করতে ব্যবহৃত হয়। মানে এখানে তোমার এই সংকেতগুলো হলো ইম্পর্টেন্ট, আর কোনটার ব্যবহার কোন জায়গায় করতে হয় সেটা খুবই ভালো করে মুখস্থ করবা। টয়লেট ক্লিনার, টয়লেট ক্লিনার অর্থাৎ টয়লেট পরিষ্কার, অর্থাৎ টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এর সঙ্গে কিছু পরিমাণ
সোডিয়াম হাইপোক্লোরাইট, সোডিয়াম হাইপোক্লোরাইট মিশ্রিত থাকে। টয়লেট বেসিন, বেসিন ওই যে বেসিন যেটা আমরা হাত মুখ ধুই, তারপর সে এবং দেখো কোমোডে চর্বি ও প্রোটিন জাতীয় পদার্থ, বিভিন্ন রং জাতীয় জৈব ও অজৈব পদার্থ এবং বিভিন্ন ধরনের জীবাণু থাকে। বেসিন, কোমোড ইত্যাদি পরিষ্কার করার জন্য এই টয়লেট ক্লিনার ব্যবহার করা হয়। টয়লেট ক্লিনার দ্বারা পরিষ্কার করার কৌশল, এই কৌশলও হেরাই বইয়ে শিখাই দিবে, বুঝছো? টয়লেট ক্লিনারে বিদ্যমান সোডিয়াম হাইপোক্লোরাইট পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইপোক্লোরাস অ্যাসিড এবং সোডিয়াম হাইপোক্লোরাইট উৎপন্ন করে, হাইড্রোক্লোরাইড হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এরপর দেখো এখানে স্যার আপনার বিক্রিয়া একটু সমস্যা বলছেন, তাই না? বিক্রিয়ক এবং উৎপাদ, রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার একটা দুইটা তিনটা ক্লাস নেওয়া লাগবে। আগে তুমি একটু ইয়েটা দেখো বাবা। সোডিয়াম হাইড্রো সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় ক্ষারধর্মী হওয়ার কারণে চর্বি। হ্যাঁ, স্যার আপনি আমাকে ক্লাসগুলো পাঠিয়ে দেন স্যার, হ্যাঁ, আমি হ্যাঁ, আমি রাত্রেই দিচ্ছি, আমি তোমাকে রাত্রেই দিচ্ছি। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া একটা চ্যাপ্টার আছে, ওইটায় অনেক ধরনের বিক্রিয়া আছে। প্রতিস্থাপন, সংযোজন, প্রশমন, এই আলাদা আলাদা বিক্রিয়াগুলোর ব্যাখ্যা আকারে দেওয়া আছে। ওই ক্লাসগুলো একটু দেখে তোমার জিনিসগুলো একটু ধারণা নিতে হবে, তাহলে তুমি দেখবে সহজ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে অন্যদিকে হাইপোক্লোরাস অ্যাসিড ভেঙে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও জাইমান অক্সাইড, শুধু ও জাইমান অক্সাইড উৎপন্ন করে। হ্যাঁ, তারপর তৃতীয় বন্ধনীর মধ্যে লেখা হয় এই জাইমান অক্সাইডটা। এইভাবে তুমি যদি শুধু অক্সিজেন এইটা লেখো হবে না, জাইমান অক্সাইড, জাইমান অক্সাইড অবশ্যই লেখার সময় তৃতীয় বন্ধনীর ভিতরে লিখতে হবে, এটা থাকলেই মনে হবে এটা জাইমান অক্সাইড। জাইমান অক্সাইডকে বোঝানো, এই জাইমান অক্সাইড রঙিন পদার্থকে বর্ণহীন করে। জাইমান অক্সাইড রঙিন পদার্থকে কি করবে? বর্ণহীন করবে। হ্যাঁ, এবং জীবাণুকে ধ্বংস করে। এভাবে টয়লেট ক্লিনার রঙিন জাতীয় পদার্থকে বর্ণহীন করে ও জীবাণু ধ্বংস করে টয়লেট পরিষ্কার কাজ করে। তারপর সাবান, সাবান তো আমরা ব্যবহার করি। সাবানের সংকেতটা মুখস্থ করবে এখান থেকে, সাবানের ব্যবহার। কিন্তু এখানে দেখো যে ডিটারজেন্টের যে ছবিটা নকশাটা দিয়েছে, এটা পড়বা, যদি সম্ভব হয় শিখবা। কিন্তু সাবানটা আসবে পরীক্ষায়, সাবানের সংকেত অনেক সময় আসে পরীক্ষায়। কি বলছি বুঝতে পারছো? এরপরে দেখেন, সাবান দিয়ে ময়লা পরিষ্কার, এটা কি রিডিং করানো লাগবে স্যার? আমার মনে হয় না যে আর তোমাকে এগুলো কিছু পড়াই দেওয়া লাগবে। দেখেন একবার চোখ বুলান বইটার উপরে। দেখো, নাহলে আমি একটু রাসায়নিক বিক্রিয়ার একটু ধারণা দেবো তোমাকে স্যার। বাবা কথা বলো তন্নি। জি স্যার।
ওইটা একটু চোখ বুলাইতে বলছিলাম, পরে তো শুধু রিডিং পড়া, ওইটা কি পড়াই দেওয়া লাগবে, নাহলে আমি একটু রাসায়নিক বিক্রিয়া নিয়ে তোমার সাথে একটু কথা বলি। আচ্ছা স্যার। স্যার, আচ্ছা। হুম। জাইমান অক্সিজেন মানে কি? অক্সাইড, জার্মান অক্সাইড, যেটা হচ্ছে পরিষ্কারক ও হিসেবে ব্যবহার করা হয়, জার্মান অক্সাইড। এটা শুধুমাত্র ও লিখলে হবে না, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকানো থাকলেই মনে করবা জার্মান অক্সাইড, স্যার, পরিষ্কারক বইয়ে যে কাজে ব্যবহার। জাইমান হ্যাঁ, জার্মান অক্সিজেন লিখছে, কি স্যার? সমস্যা নাই, জার্মান অক্সাইড বা জার্মান অক্সিজেন যেটাই বলো সমস্যা হবে না। আচ্ছা স্যার। আচ্ছা, এবার দেখো, যেমন ধরো, লক্ষ্য করো যে যখন আমরা রাসায়নিক বিক্রিয়া যাই, যেমন H2+O2 হইলো কি পানি। লক্ষ্য করো তো, এই যে হাইড্রোজেন, ও পজিটিভ আয়ন, হাইড্রোজেন দেয় পজিটিভ আয়ন আর অক্সিজেন দেয় কি নেগেটিভ আয়ন। যখন আমরা এখানে মনে রাখতে হবে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটা মিলে হইছে পানি H2O। এটা কিন্তু সম্পূর্ণ বিপরীতধর্মী একটা পদার্থ, লক্ষ্য করবা। এখন এই প্রথমে তীর চিহ্নের আগে যা থাকে এটাকে বলা হয় বিক্রিয়ক, তীর চিহ্নের পরে যা থাকে এটাকে বলা হয় উৎপাদ। তাহলে তোমাকে সবসময় মনে রাখতে হবে একটা পজিটিভের সাথে একটা নেগেটিভ যুক্ত হবে। যেমন তুমি সবচাইতে ভালো বুঝতে পারবা এখান থেকে, লক্ষ্য করো, যেমন জিঙ্ক, হ্যাঁ, জিঙ্ক, কপার সালফেট। এবার তাকাও, জিঙ্ক একটা ধাতু, জিঙ্ক কি, জিঙ্ক হচ্ছে একটা ধাতু। ধাতু। আচ্ছা, কপার কি, এটাও তো একটা ধাতু। তাহলে জিঙ্ক হচ্ছে প্লাস, জি। কপারও প্লাস, আর সালফেটটা কি মাইনাস, সালফেটটা হচ্ছে মাইনাস। মাইনাস। তাহলে এখন এই এর সাথে যখন বিক্রিয়া করবে তখন এই জিঙ্ক ধাতুটা কপারটাকে সরাই দিবে। স্থাপন করবে। হ্যাঁ, ও যে ওর জায়গায় বসবে, তাহলে জিঙ্ক সালফেট, দেখো, তার মানে এইটা প্লাস আর এইটা মাইনাস, আলাদা হয়ে গেল কে, জি স্যার। কপার। কপারটাকে সে আলাদা করে দিয়েছে, কপারটাকে সে আলাদা করে দিয়েছে। এই বিক্রিয়াটার নাম কি, এই যে যেটা করলাম, স্যার, প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ যে বিক্রিয়ায় একটা ধাতু যখন কোনো যৌগের সাথে বিক্রিয়া করে, মানে ওই যৌগ থেকে একটাকে সরিয়ে দিয়ে নিজেই তার স্থান দখল করে, সেইটা, তাই না? জি তার মানে কি, স্যার। কপারকে সরিয়ে দিয়ে জিঙ্ক তার স্থান দখল করছে। তোমাকে আগে চিন্তা করতে হবে যে এখানে দেখতে হবে কে ধনাত্মক কে ঋণাত্মক, সেটাকে আইডেন্টিফাই করতে হবে, দেন তুমি বিক্রিয়া স্যার করতে পারবা। স্যার, ধনাত্মক ঋণাত্মক কিভাবে বুঝবো? যত ধাতু আছে সবগুলো ধনাত্মক, মনে থাকবে। জি স্যার। আচ্ছা, ক্লাস 7 বইয়ে কিছু যৌগমূলক পড়েছিলাম, যেমন কপার সালফেট, এটা হচ্ছে সালফেট মূলক, মাইনাস। 7 বইয়ে ছিল। স্যার এটা তো আর নতুন করে আসে নাই, SO4 সালফেট মূলক, এটা মাইনাস, আর কপার প্লাস। এগুলো জি মুখস্থ স্যার। করে রাখ, আস্তে আস্তে করে মুখস্থ করতে করতে আমাদের আয়ত্ত হয়ে যায়, হ্যাঁ। কিন্তু তুমি এই সালফেট যে মাইনাস, এখন সেটা কিভাবে হলো, এগুলো কিন্তু তোমাকে 7 বইয়ে বা কোথাও এইভাবে লেখে নাই, হ্যাঁ। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। SO4 সালফেট মূলক, সালফেট মূলক নেগেটিভ। আচ্ছা, এরপরে দেখো, আবার যদি আরেকটা বিক্রিয়া আমি দেখাই, যেমন AgNO3, এটা কি লিখছি স্যার, দেখো, এটা হচ্ছে সিলভার নাইট্রেট সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে। এবার লক্ষ্য করো, আগে এখানে দেখো, এইটা ধনাত্মক এটা ঋণাত্মক, এটা ধনাত্মক এটা ঋণাত্মক, তাহলে এখন দুইটা ধনাত্মক তার যুক্ত হবে না, হবে? না স্যার। একটা ধনাত্মক একটা ঋণাত্মক যুক্ত হবে, তাহলে এইখানের ধনাত্মকটা নেই আগে, আর এখানে ঋণাত্মকটা নিয়ে যাই, ওকে। জি স্যার। আচ্ছা, তাহলে বাকি থাকলো কি, এই ধনাত্মকটা না, তাহলে ও এখানে আসুক, আর নাইট্রেট তো থাকলোই, হলো না? বুঝতে পারছো? জি স্যার।
এইভাবে আমাদের হিসাবগুলো করতে হবে স্যার। জি স্যার। একটু যদি আরো আগে থেকে